সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার উষ্ণ শুভেচ্ছা গ্রহণ করো। আশা করি তোমরা ভালো আছো এবং সৃষ্টিকর্তার কাছে দোয়া করি তোমরা প্রত্যেকেই ভালো থাকো। আজকে যে বিষয়টি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে অনার্সের যারা তোমরা দর্শন বিভাগে পড়ো তাদের জন্যে। তো প্রথমে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টি আমরা আলোচনা করতে যাচ্ছি তা মূল বিষয়ে যাওয়ার আগে দুটি ইমেজ তোমরা স্ক্রিনে দেখতে পাবে এবং আশা করি তোমাদের কনসেপ্ট একটু কাজে লাগাবে, তোমাদের আইডিয়াটা একটু কাজে লাগাবে, একটু অ্যাপ্লাই করার চেষ্টা করবে। তোমরা দেখতে পাচ্ছ যে একটি মেয়ে হাতে তার একটি বই এবং তাকে ঘিরে একটি কালো ব্ল্যাক বোর্ডে অনেকগুলো সাইন আপ কোশ্চেন। তো এটা দ্বারা তোমরা কি বুঝতেছ? আশা করি তোমরা অনেকের কাছে অনেক কিছু মনে হতে পারে, তবে বিষয়টি আসলে আমি বোঝাতে চাচ্ছি আমাদের যে স্মৃতিশক্তি, আমাদের যে ইংরেজিতে যাকে মেমোরি বলা হয়, এটাকে আমি একটি প্রতীকী একটা বিষয় এইভাবে আমি বোঝাতে চাচ্ছি। তারপরে আমরা লক্ষ্য করছি আরেকটি স্লাইড, সেখানে আমরা দেখতে পাচ্ছি একজন মানুষ তার মাথার মধ্যে যে মগজ, মস্তিষ্ক মানে ব্রেইন ইংরেজিতে যেটাকে বলা হয়, এখানে তার উপর একটি ট্যাপ, পানির ট্যাপ দিয়ে পানি ঢুকছে, অর্থাৎ ব্রেনে আমাদের যে পারিপার্শ্বিক জগৎ থেকে যে আমরা বিভিন্ন কিছুর সাথে বা বস্তুর সাথে, ঘটনার সাথে, বিষয়ের সাথে যে পরিচিত হই, তা যেমন আমাদের মগজে প্রবেশ করে, আবার এটা স্মৃতি হয়, পাশাপাশি আবার বের হয়ে যাচ্ছে আরেকটি কল দিয়ে, যেটি বিস্মৃতি। অর্থাৎ আমি এটা এই ইমেজটা দ্বারা বোঝাতে চাচ্ছি একই সঙ্গে স্মৃতি আবার বিস্মৃতি। স্মৃতি হওয়া যেমন স্বাভাবিক, অনুরূপভাবে বিস্মৃতি হওয়াটাও স্বাভাবিক। যদি বিস্মৃতি না হয় তাহলে ধরে নিতে হবে এটা স্বাভাবিক নয়। কাজেই এটি একটির সাথে আরেকটি সুন্দরভাবে জড়িয়ে আছে। তো আমরা শিক্ষণের মাধ্যমে যা অর্জন করি থাকি তাকে আমরা ধরে রাখার ক্ষমতাটি এটি হচ্ছে স্মৃতি। আর যতটুকু আমরা ওই যে দ্বিতীয় ট্যাপে যে পড়ে যাচ্ছে ধরে রাখতে পারছি না, সেটাই হচ্ছে বিস্মৃতি। যাই হোক, আমরা আলোচনায় যাচ্ছি। স্লাইডটি যদিও ইংরেজিতে, আমি পাশাপাশি বাংলা তোমাদের বোঝার সুবিধার্থে বলবো। মেমোরি ইজ দ্য ফ্যাকাল্টি অফ দ্য ব্রেইন, অর্থাৎ মানব মস্তিষ্কের একটি স্মৃতি হচ্ছে একটি জায়গা, একটি অবস্থা, একটি অঙ্গ বা অংশ, বাই হুইচ যার দ্বারা ডাটা অর ইনফরমেশন, তোমরা জানো ডাটা কাকে বলে, ইনফরমেশন কাকে বলে। তো ইজ দ্য এনকোডেড, stored and retrieved when needed। যেই ডাটা এবং ইনফরমেশন, যে উপাত্ত এবং তথ্য আমি গ্রহণ করেছি, সংরক্ষণ করেছি এবং পুনরুৎপাদন করেছি যখন প্রয়োজন হয়, অর্থাৎ শিক্ষালব্ধ কোনো বা অর্জিত কোনো বিষয় ভবিষ্যতে প্রয়োজনে
যদি আমি সেটাকে কাজে লাগাতে পারি, সেটাই হচ্ছে স্মৃতি। ইট ইজ দ্য রিটেনশন অফ ইনফরমেশন। এটি তথ্যের সংরক্ষণ ওভার টাইম ফর দ্য পারপাস অফ ইনফ্লুয়েন্সিং ফিউচার অ্যাকশন। ভবিষ্যতের কোনো কাজে লাগানোর জন্য এটি একটি সংরক্ষণ। রিটেনশন মানে মিনস প্রিজার্ভেশন। ইফ পাস্ট ইভেন্টস কুড নট বি রিমেম্বার্ড, যদি কোনো পূর্ববর্তী ঘটনা আমি স্মরণ করতে না পারি, it would be impossible for language, relationships or personal identity to develop. Memory loss is usually described as forgetfulness and amnesia. যদি স্মৃতি যদি হারিয়ে যায়, এটাকে বর্ণনা করা হয় বিস্মৃতি হিসেবে বা স্মৃতিভ্রম বা স্মৃতি বিচ্যুতি হিসেবে। স্মৃতির কতগুলো স্তর আছে। প্রথমে হচ্ছে এনকোডিং। এনকোডিং মিনস রিসিভিং প্রসেস, অর্থাৎ আমি একটা তথ্য, আমি একটা উপাত্ত, আমি একটা বস্তু, আমি একটি ঘটনা, আমি একটি বিষয় বাইরের জগৎ থেকে আমি গ্রহণ করছি। এই যে গ্রহণ করার যে প্রক্রিয়াটা, সেটা হচ্ছে এনকোডিং। স্টোরেজ হচ্ছে যেটা আমি গ্রহণ করে সঞ্চয় করছি, সঞ্চয় করা, সংরক্ষণ করা দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপ হচ্ছে এটাকে পুনরুদ্রেক বা পুনরুৎপাদন বা পুনঃ আলোচনা বা পুনঃ উল্লেখ করার যে বিষয়টি। তাহলে আমরা এখানে একটা মেমোরি প্রসেস সংক্ষেপে দেখলাম বা স্মৃতি প্রক্রিয়া। অর্থাৎ আমি আগে বলেছি এনকোডিং মানে রেজিস্ট্রেশন, মানে আমি যা এই প্রসেস অফ রিসিভিং, প্রসেসিং অ্যান্ড কম্বাইনিং ইনফরমেশন, সবকিছুকে একত্রিত করা, মানে সমন্বয় করা। allows information from the outside, যেটা অলরেডি বলেছি, outside world to reach our senses in the forms of chemical and physical stimuli. সেটা রাসায়নিক হতে পারে, সেটা অর্থাৎ বস্তু কেন্দ্রিক হতে পারে। In this first stage we must change the information. প্রথমে আমাদের কি করতে হবে? তথ্যকে পরিবর্তন করতে হবে, so that যাতে we may put the memory into the encoding process. এবং প্রথমে যেন আমরা এটা কি করতে পারি? আমাদের স্মৃতিতে প্রবেশ করাতে পারি। স্টোরেজ হচ্ছে সেকেন্ড স্টেজ অফ memory. The creation of a permanent record of the encoded information, যে ইনফরমেশন encoded হচ্ছে, এটি হচ্ছে স্টোরেজ। স্টোরেজ is the second memory stage or process in which we maintain information over periods of time. কিছু দীর্ঘ সময়ের জন্য বা কিছু সময়ের জন্য আমরা এটাকে ব্যবহার করি। And third one হচ্ছে recognition, recall and retrieval. The calling of back of stored information, সংরক্ষিত, অর্জিত, শিক্ষালব্ধ যে জ্ঞান বা তথ্য উপাত্ত বা যে in response to some cue for use in a process or activity. এর পরবর্তী কোনো প্রক্রিয়া বা কার্যক্রমে ব্যবহার করার জন্য। The third process is the retrieval of information that we have stored. এই কথা বাংলা অলরেডি বলেছি। We must locate it and return it to our consciousness. এটাকে লোকেটও করতে হবে, যে কোথায় কবে। এই জিনিসটা বোঝাতে চাচ্ছে রিকগনিশনটা includes also location. Some retrieval attempts may be effortless due to the type of information. শিক্ষার্থী বন্ধুরা, সংক্ষেপে আমরা এখানে কি শিখলাম? স্মৃতির একটি প্রক্রিয়া। এখানে প্রথমে হচ্ছে এনকোডিং, that is process of receiving and processing and combining information, that is in a word we can say registration, অর্থাৎ তালিকাবদ্ধ মানে অন্তর্ভুক্তি যেটাকে বোঝায়। স্টোরেজ সংরক্ষণ,
and third one হচ্ছে retrieval, recall or recognition, স্বীকৃতি, স্মরণ করা, পুনরুৎপাদন করা, পুনরুল্লেখ করা। তারপরে হচ্ছে এটাকে আমরা টাইপস অফ মেমোরি। টাইপস অফ মেমোরি আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি খুব দ্রুত যেতে হবে, এখানে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। শর্ট টার্ম, লং টার্ম। আরেকটি প্রকার আছে সেন্সরি। লং টার্ম আবার এক্সপ্লিসিট, ইমপ্লিসিট, এক্সপ্লিসিট এপিসোডিক এবং সিমেন্টিক, অ্যান্ড ইমপ্লিসিট প্রাইমিং এন্ড প্রসিডিউরাল। শিক্ষার্থী বন্ধুরা, শর্ট টার্ম মেমোরি হচ্ছে only last 20 to 30 seconds. It stores information temporarily, then either dismisses it or transfers it to long-term memory. It is also sometimes called working memory. Although working memory is more specific to information that we receive, use quickly than discard. For example, a phone number, a person's name, what you are going to buy from the market are stored in your short-term working memory for just as long as it takes you to use it. তো আমরা জানতে পারলাম এই স্বল্পমেয়াদী যে স্মৃতি সেটি 20 থেকে 30 সেকেন্ড স্থায়ী হয় এবং এটাকে কার্যকরী এটাকে ওয়ার্কিং মেমোরি বলতে এখানে কাজ চালানো স্মৃতিও এটাকে অনেকে বলা হয়ে থাকে, যে খুব দ্রুত এটাকে ব্যবহার করা হয় এবং দেন এটা বলে যাওয়া হয়। এখানে উদাহরণ দেওয়া হয়েছে একটি ফোন নাম্বার এবং একজনের নাম, অথবা এরকম দুটি উদাহরণ দিয়েছি আমরা। লং টার্ম মেমোরি, লং টার্ম মেমোরিজ আর বিট মোর কমপ্লেক্স দেন আওয়ার শর্ট টার্ম মেমোরিজ। স্বল্পমেয়াদী স্মৃতি থেকে এটি একটি লিটল বিট জটিল, এবং anything that happened more than a few minutes ago would be stored in long-term memory, depending on how, কিভাবে often we recall or use a certain piece of information, কিভাবে আমরা একটি তথ্য ব্যবহার করছি তার উপর নির্ভর করে। The strength of the memory varies, এবং স্মৃতির যে শক্তি সেটাও ভ্যারি করে। Long-term memory is divided into two. Number one, explicit and then implicit. শিক্ষার্থী বন্ধুরা, আমাকে দ্রুত যেতে হচ্ছে, আমি টাইম যে আছে তাতে আমি শেষ করতে পারবো না। এক্সপ্লিসিট মেমোরি আমি আর ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না, এটাও করা যাচ্ছে না। সিমেন্টিক মেমোরি করা যাচ্ছে না, ইমপ্লিসিটও করা যাচ্ছে না। প্রসিডিউরাল মেমোরি তোমরা একটু দেখে নিবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ টু হিয়ার মি, টু লিসেন মি। আশা করি তোমাদের কোনো প্রশ্ন থাকলে পরবর্তী টেলিফোনে অথবা আমার মেসেঞ্জার গ্রুপে তোমরা প্রশ্ন রাখতে পারো। আমি পরবর্তী ক্লাসে যে কোনো এক সময় যে কোনো এই বিষয়ে আমি বিশ্লেষণ করার চেষ্টা করব। তো তোমরা ভালো থাকবে, এবং এই স্মৃতি বিস্মৃতির উপর পরবর্তী যে ক্লাসটি আমি নিব সেটি হচ্ছে স্মৃতির উপাদান, এলিমেন্টস অফ মেমোরিজ, তারপরে মেথড অফ ইমপ্রুভিং রিটেনশন, তারপরে সাইন অফ গুড মেমোরি। এগুলো পর্যায়ক্রমে তোমরা এই দুটো চ্যাপ্টারের উপর আলোচনা পাবে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।